এখন এই যে শুভেন্দু অধিকারী আপনার বিজেপির যে ব্যক্তি যে পশ্চিমবঙ্গের, সে বেনাপোল চলে আসছে। বেনাপোল চলে এসে বলতেছে আলু রপ্তানি বন্ধ করতে হবে, 3 দিন সময় দিলাম, 3 দিন পরে আমরা কিছু আর এখানে হুমকি দিয়েছে সব ধরনের বাণিজ্য। আর কোশ্চেনটা হলো এখান থেকে যে রপ্তানিটা হচ্ছে, এই রপ্তানি কি পশ্চিমবঙ্গ করতেছে? নো, সেন্ট্রাল গভর্নমেন্ট করতেছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট তো তোমার লোক, তাকে বলো তোমার বেনাপোলে আসতে হয় কেন? আর দরকার নেই তো। তাহলে সে বেনাপোলে আসছে কি লোকগুলিকে দেখানোর জন্য, এই হিন্দুদেরকে দেখানোর জন্য। সিম্পল তাদের একটা পলিটিক্স। আচ্ছা, তাদের আরেকটা পলিটিক্স আছে। আরেকটা পলিটিক্স হলো প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ তাদের খুবই অনুগত ছিল। শেখ হাসিনা তাদের কিছু একটা না চাইতেই সব দিয়ে দিত। এই যে শর্তহীন আনুগত্য, সে তো এটা এখন পাচ্ছে না। এটা যদি হারাইয়া যায় তাহলে সে একটু বেদনার্থ তো হবেই। ধরেন আপনার বাসার খুব প্রিয় ভৃত্যটা সে হঠাৎ করে বাড়ির থেকে মনে করেন হারাই গেল, আপনার মন খারাপ হবে না? অবশ্যই। আপনি তো এরকম অনুগত ভৃত্য পাবেন না। তো এই জন্য তার একটু মন খারাপ। সে আবার চেষ্টা করতেছে একে নাকি কোনোভাবে আবার পুনঃস্থাপিত করা যায়। সে বাংলাদেশের আগেও বাংলাদেশের মানুষের সাইকোলজিটা বোঝার চেষ্টা করে নাই, এখনও করছে না। কিন্তু এই পুনঃস্থাপন প্রচেষ্টাতে তাদেরকে আরও বেশি দূরে সরাই দেবে এই দেশের মানুষের মন থেকে, এটা উপলব্ধি করার ক্ষমতা তাদের নাই, অথবা কেন তারা চাচ্ছে না আমি জানি না। এই দুটার সম্মিলিত প্রয়াস, এবং সেই দলের যারা অনুসারী তারাও কিন্তু এখন এটা আমার কাছে খুব বিস্ময়কর ঠেকছে। যেমন আমি দুটো জিনিস আমার কাছে বিস্ময়কর ঠেকছে। একটা হলো যে আওয়ামী লীগ এই যে আমাদের এখানে যে মনে করেন হিন্দুত্ব নিয়ে যে ইন্ডিয়ান যে প্রচারণাগুলি চলছে, আমাদের এখানে যে হুজুগ চলছে, এবং আমাদের দেশে যে নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাচ্ছে ক্রমাগত, এই বিষয়টা আওয়ামী লীগ কি এনজয় করছে? এটা আমি বুঝতে পারছি না। প্রতিবাদ তো করে নাই না, আমি ওদের ঠিক আছে, ওরা কেউ বাইরে আসতে পারে না মানলাম, শেখ হাসিনা নাই, অন্য অন্য নেতৃবৃন্দ নাই, তাদের চুরি চামারির কোনো শেষ নাই, তারা হয়তো ভেবেছে এই সময় গেলে পরে পাবলিকে মাইকটার খাইতে হবে, এই জন্য তারা হয়তো কিছু আসে টাসে না। এটাই মেনে নিলাম যে আওয়ামী লীগ তারা সরাসরি আসতে পারছে না। কিন্তু আওয়ামী লীগকে এই দেশের মানুষকে আসলেই তাদের কোনো প্রয়োজন নাই। যদি থাকতো তাহলে আপনি বলেন অন্য কিছু না হোক, তাদের তো সোশ্যাল মিডিয়া আছে, তাদের তো ফেসবুক পেজ আছে, তাদের তো ওয়েবসাইট আছে, তারা তো ওখানেও তো তোমাকে বলতে পারতো, ওখানে তো বলতে পারতো এই কাজগুলি ভারতের মিডিয়াগুলি ঠিক করছে না, এই সমস্ত মানে মিথ্যা প্রোপাগান্ডা চালানো ঠিক হচ্ছে না, বলতে পারতো। তারা বলছে না। তার মানে কি তারা আসলে এটাকে সাপোর্ট করছে। এবং এই যে সাপোর্ট করার মানসিকতাটা, তাহলে আপনি এখানে কীভাবে করে আশা করেন? আমাদের দেশে তো অনেক আওয়ামী লীগের সাপোর্টার আছে। এখন তারা যদি তাদেরকেও বুঝায় না এটা ঠিকই হচ্ছে, আপনি বলছেন যে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, তো ওইখানে হিন্দু নাই, আওয়ামী লীগের মানে লোকজন নাই, ওরা তো দেখছে হচ্ছে না, কিভাবে বলেন আপনি? এখন এটা কি বলবেন ভাই? আমরা আপনি জাতীয় স্বার্থের মধ্যে থাকতে চাই। মাসুদ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই ঐক্য শব্দটা নিয়ে ইদানিং অনেক কথাবার্তা হচ্ছে। 5 আগস্ট পর্যন্ত একটা ইস্পাট কঠিন দৃঢ় ঐক্য ছিল, সেই ঐক্য মাঝে মাঝে মনে হচ্ছে থাকছে না। যখন থাকছে না তখন কিছু একটা উপাদান যুক্ত হচ্ছে। কখনো শেখ হাসিনার অডিও আসছে, অথবা ভারত একটা অপকর্ম করছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকির মতো কাজ, আমাদের কূটনৈতিক স্থাপনা সেখানে হামলা করছে, তারপরে আবার আমরা ঐক্যবদ্ধ হচ্ছে। আবার মনে হচ্ছে সেই ঘটনাটা থেমে গেলে ঐক্যটা ছুটে যাচ্ছে। উমামা এখানে আছেন, উমামার কয়েকদিন আগে যখন 3 কলেজের গন্ডগোল, তখন সর্বদলীয় সব ছাত্র সংগঠন একসঙ্গে বসে তারা একটা সংহতি সপ্তাহ পালন করলেন। তারপর আজকে আবার যখন তারা একই ইস্যুতে সমাপনী শেষে বসতে গেলেন, তখন আবার ছাত্র দল এবং বাম দলগুলো সেখানে সাড়া দেয়নি। আমাদের এই যে ঐক্য নিয়ে অনৈক্যের সুর, সেটাও কি অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছে, বিশেষ করে প্রতিবেশী যখন ভারতের মতো একটি বড় দেশ? দেখেন, এটা তো মানে এইবারে যে ঘটনাকে নিয়ে আলোচনাগুলি হচ্ছে এত কিছু, এটার পেছনে এটার কারণ। যেমন ধরেন, আমি গত 2-3 দিন ধরে আমি খুব খেয়াল করছিলাম যে ভারত এমনটি করছে কেন। এর পেছনে কিন্তু ভারতের কিছু অভ্যন্তরীণ রাজনীতি আছে। একদম। আমি যদি সময় দেন তাহলে ওটা একটু আমি বলতে পারি যে অভ্যন্তরীণ রাজনীতিটা কি। ওদের রাজনীতি হলো, আমাদের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত হলো আপনার পশ্চিমবঙ্গে ভারতের কেন্দ্রীয় যে সরকারের যে দল বিজেপি, তারা মোটেই সুবিধা করতে পারে না। কেন পারে না? না পারার কারণ হলো ওখানে প্রায় 27% ভোট হলো মুসলমান। এই মুসলমান ভোট তারা একটাও পায় না। বাকি যে 73% ভোট থাকে, সেই ভোটটা 3 ভাগ হয়ে যায়। 3 ভাগের মধ্যে তারা হয়তো মনে করেন ওই আউট অফ 75%, সেখানে হয়তো তারা হয়তো 50 পায় মতো তারা পায়, 50 অথবা মনে করেন 60% পায়।
যদি 60% পায় সেটা কিন্তু তেমন কোনো ভোট না। ধরেন আপনার সেটা হয়তো ম্যাক্সিমাম ধরেন আপনার সব মিলে 38% ভোট তারা পায় সব মিলিয়ে। আর ওদিকে হয় কি 27টা তারা পেয়ে আছে তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে যদি মানে 15 যোগ হয় তাহলে তারা জিতে যায়, যেটি হয়েছে। তো বিজেপি সারা ইন্ডিয়াতে এই ফর্মুলাটাই করে, তারা মুসলমানদেরকে বাদ রাখে, বাকি হিন্দুদের ভোট সে একত্র পায়। এখন পশ্চিমবঙ্গে সে হিন্দুদেরকে একত্র করতে পারছে না, কারণ এখান থেকে কিছু হিন্দু চলে যাচ্ছে তৃণমূলে, কিছু যাচ্ছে বামফ্রন্টে, কিছু যাচ্ছে কংগ্রেসে, কাজে ওনারা এই সুবিধাটা করতে পারছে না। এখন ওনারা একটা চান্স পেয়েছে যে আমাদের এখানে সংখ্যালঘু আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুরা নিরাপত্তাহীন হচ্ছে, এই হুজুগটা তুলে ওই হিন্দুদেরকে একত্র করার। এটা আরও বেশি সুযোগ এই কারণে যে আমাদের এখানকার হিন্দু আর পশ্চিমবঙ্গের হিন্দু এরা কিন্তু সবাই মোটামুটি আত্মীয় স্বজন, হ্যাঁ বুঝছেন না? তারা কিন্তু এদের পেইন হলে এখানে যখন আক্রমণ হয় ওরা কিন্তু এই পেইনটা অনুভব করে। এরকম একটা আবহাওয়া তারা তৈরি করার চেষ্টা করছে যে তোমাদের আত্মীয়রা কিন্তু ওখানে মার খাচ্ছে, কাজে তোমাদের ঐক্যবদ্ধ হতে হবে মুসলমানদের বিরুদ্ধে, এবং এটা হিন্দুত্ববাদী শাসন এখানে আসতে হবে। এই কারণে ওনারা কিন্তু এটা কন্টিনিউ করতেছে। এবং এক পর্যায়ে যে তৃণমূল লক্ষ্য করতেছে, আরে আমার তো হিন্দু চলে যাচ্ছে, আমাকে ওই লাইনে যাইতে হবে। এই জন্য মমতা ব্যানার্জি সেও বলতেছে, এখন এটা কম্পিটিশন শুরু হয়েছে।